বলতে আমার খারাপ লাগে। এই পাগলটার সঙ্গে আমরা এতদিন ছিলাম। তিনি আমাকে পার্সোনালি ফিজিক্যালিও মেরেছে। উনি আগেই পাগল ছিলেন, পাগলি পিসি আমরা বলি। একদম পাগল, একদম পাগল, জানেন তো। অভিষেক ব্যানার্জি আমি গেলেই বলতে এই সোনালিটা এসছে, তখন অভিষেক ভালো করে কথাও বলতে পারেনি বলে আমাকে ভাত ছুঁড়ে দিতেন। তখন আমি বলতাম অভিষেকের মাকে যে হ্যাঁ রে লতা, আমি ওদের নাম ধরে ডাকি, অভিষেকের এত রাগ কেন আমার উপর? বলো ওই যে তুই আসলে দিদি বেরিয়ে যায়। লতা কিন্তু এখন অভিষেকের বাবাকে শেষদা বলে। অভিষেক একদিন আমাকে ডেকে বললেন, হ্যাঁ গো সোনালি পিসি, তুমি নাকি রাত্রে থাকতে পারছো না, তখন আমার বাচ্চাটা ছোট। তখন আমি বললাম, না রে বাবা, আমার বাচ্চাটা তো ছোট, আমি রাত্রিবেলা থাকতে পারবো না। তাহলে তুমি বিশ্রাম নাও না, তাহলে তুমি রেস্ট নাও। তিনি হেরে গেল, আমি বলবো তিনি আমার অন্তরে দিদি আছে, কিন্তু এবার আপনি রেস্টে যান। আমাদের সবাইকে রেস্টে পাঠিয়ে দিয়েছেন, এবার আপনি দয়া করে রেস্টে যান, আর পাগলামি করবেন না। বাংলার মানুষ অনেক পাগলামি দেখে দেখে বীতশ্রদ্ধ হয়ে গেছে, আর বাংলার মানুষ আপনাকে নিতে পারছে না। আমি তো, আমাকে টিকিট না দেওয়াতে আমি হাউ হাউ করে কেঁদেছি। আর আমার ওপর বদলা নিতে মমতাদি এই সিটটাকে প্রত্যেকবার মহিলা করেছে। শুভেন্দু তো একজন বড় নেতা, তো এখন বলুন দিদি জয় ভবানীপুর, তো ভবানীপুরেও তো জিতে দেখান। হ্যাটস আপ টু শুভেন্দু। এই যে হিংসার ঘটনা, ভোট পরবর্তী সময়ের সন্ত্রাস, এই নিয়ে কী বার্তা থাকবে? অভিষেক এটা কী করলো? শুভেন্দুর একটা চন্দর থেকে মেটালে তোর দিদিকে আবার জিততে পারবে? পাগলের ভাইপো তো পাগলই হয়। বলে লোকসভা একজন হয়ে গেছে, মমতা ব্যানার্জি মরে গেছে বলে, তুই আবার যা। তখন তো আবার হাত পা থর করে কাঁপছে। তখন আমাকে জড়িয়ে ধরে দিদির যে কি কান্না, সেটা আমি আজও ভুলতে পারি। পনেরো বছর ক্ষমতায় থাকার পর অস্বাভাবিক হারের সম্মুখীন হতে হলো তৃণমূলকে। কার্যত বাংলার মাটি থেকে বলা যায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। হারের পরবর্তী সময় দল থেকে একাধিক নেতৃত্ব তারা ক্ষোভও উগরে দিচ্ছেন, দিয়ে দল ছেড়ে চলে যাচ্ছেন। কার্যত ধসে পড়েছে তৃণমূল। ঠিক এই পরিস্থিতিতে আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এই তৃণমূলের গড়ে ওঠার সাথে যুক্ত ছিলেন। তিনি ঠিক আজকের দিনে দাঁড়িয়ে এই ধসে পড়া নিয়ে কী বলছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সোনালী গুহ। দিদি নমস্কার, স্বাগত জানাই আর প্লাস নিউজে। আজকে তৃণমূলের 15 বছরের শাসনকাল, আপনি একদম প্রথম দিনের সৈনিক ছিলেন, যে সময় মমতা ব্যানার্জি লড়াই করছেন আপনি পাশে ছিলেন। সেই জায়গা থেকে ক্ষমতায় তৃণমূল এবং তারপর ধসে যাওয়া, কিভাবে সার্বিক চিত্রটা দেখছেন? দেখুন, তৃণমূলের দুর্নীতিটাই এর প্রধান কারণ। দুর্নীতি, স্বজন পোষণ, তোষণ, স্পেসিফিক একটা ধর্মকে বা একটা দলকে, মানে একটা সম্প্রদায়কে। তৃণমূলেশ্বরী তিনি তো এখন আর নেই, তিনি হেরে গেছে, তিনি হারটাকে মানতে পারছেন। আমাকে সবাই, আরও অনেক প্রেস তো আপনাদের মতো এসেছিল, তারা জিজ্ঞেস করছেন কী বলবেন আপনি। আমি বললাম পাগল হয়ে গেছে। উনি আগেই পাগল ছিলেন, পাগলি পিসি আমরা বলি। বলতে আমার খারাপ লাগে, এই পাগলটার সঙ্গে আমরা এতদিন ছিলাম। তিনি আমাকে প্রচুর আঘাত করেছেন, মানসিক আঘাত শুধু না, শারীরিক আঘাতও করেছে। তিনি আমাকে পার্সোনালি ফিজিক্যালিও মেরেছে। আমি কোনোদিন তখন তো বাবা মা ছিলেন, বাবা মা দাদা সবাই ছিলেন, আমরা দুই ভাই বোনই ডিভোটেড টু দিদি। মানে তখন তো তৃণমূল কংগ্রেস হয়নি, তখন কংগ্রেস ছিল। আমি 96-তে একবার ভোটে লড়েছিলাম, অল্প মার্জিনে হেরে গেলাম। সেটা কার জন্য? সেটা দিদি হারিয়েছেন কি প্রদেশ নেতৃত্ব হারিয়েছেন জানি না। 5700 ফাঁকা ব্যালট ফেলা হলো, আমি 5700 ভোটেই হারলাম কুমকুম চক্রবর্তীর কাছে। কুমকুমদি পরে আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম, তখন তিনি আবার জয়ী হয়ে আসলেন। মানে আমি বেহালা পূর্বে দাঁড়িয়েছিলাম, তিনি তখন বেহালা পূর্বেরই এমএলএ হয়ে আসলেন। আমি তো তখন ভুলে গেছি আমার হাড়ের গ্লানিটা। তিনি আমাকে ফিজিক্যালিও টর্চার করতেন, কিছু হলেই, কারোর ওপর রাগ হলে তিনি আমাকে গায়ে হাত দিতেন, আমি মাথা নিচু করে মেনে নিতাম। তিনি বলতেন সোনালিটা খুব লোভী। আমি লোভী হলে তো আমার বাড়িটা এখন এতদিন আলিশান বাংলো থাকতো। আমি লোভী হলে তো আমি আপনাকে ভালো চেয়ারে বসতে দিতাম, ভালো সোফাতে বসতে দিতাম। দেখুন,
দিদির মতো আমি মুড়ি চপ খেয়েও বলতে পারি না, মানে মাংস ভাত খেয়েও বলতে পারি না আমি মুড়ি চপ খাই। আমি মাংস ভাত খেলে বলি আমার মেয়ে আছে, আমার স্বামী আছেন, আমি বলি আমি মাংস ভাত খেয়েছি। আমাদের যদি আনন্দ হয় তাহলে আপনারা আমাদের আনন্দের উচ্ছ্বাস বুঝতে পারেন। দিদি তো আনন্দটা প্রকাশ করতেই জানেন না বা প্রকাশ করেন না। একদম পাগল, একদম পাগল, জানেন তো। দিদিকে একবার মনে আছে, উনি ফেলানি বসাক বলে একটা মেয়ে শান্তিপুরে রেপ্ট হয়েছিলেন, বোবা কালা, তিনি রেপ্ট হয়ে প্রেগনেন্ট হয়ে গেলেন। তাই নিয়ে দিদি, তখন জ্যোতিবাবু ছিলেন চিফ মিনিস্টার, জ্যোতিবাবুর সঙ্গে দেখা করতে গেলেন। জ্যোতিবাবু অনেকক্ষণ অপেক্ষা করলেন যে দিদি যান, মানে সরে যান কি না। দেখলেন দিদি সরছেন না, তখন জ্যোতিবাবু অর্ডার করলেন পুলিশকে, ওনার চুলের মুঠি ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। এবার বোধহয় ওনাকে, আমি তো শুনেছি বোধহয় রাজ্যপাল টেক কেয়ার করেছেন, গভর্নমেন্ট ভেঙে দিয়েছে। এবার কি ওনাকে নবান্ন থেকেও বার করে দিতে হবে? আচ্ছা, এই সময় তৃণমূল যেভাবে ধসে গেল, 2011 যখন ক্ষমতায় আসে একটা ভালো সংখ্যা ছিল, 2016, 2021 তো আরও ভালো সংখ্যা, কিন্তু এই ধসে যাওয়ার পেছনে বহু লোক যারা তৃণমূল থেকে আজকে বেরিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে দাঁড়িয়েও বেরোচ্ছেন বহু লোক, তারা বলছেন ক্ষোভটা উগরে দিচ্ছেন অভিষেক ব্যানার্জির ওপর, যে ওনার নেতৃত্বে আমরা দল করতে চাইছি না, উনি আসার কারণেই আজকে দলটার এই অবস্থা। দেখুন, অভিষেক ব্যানার্জির উত্থান তো আমার সামনে। অভিষেক ব্যানার্জিকে আমি খুব ছোট জন্ম থেকেই দেখেছি। অভিষেক ব্যানার্জি, আমি দিদির বাড়ি কালীঘাটে, আপনারা গেছেন কিনা আমি জানি না, অভিষেক ব্যানার্জি আমি গেলেই বলতো এই সোনালিটা এসছে। তখন অভিষেক ভালো করে কথাও বলতে পারেন, বলে আমাকে ভাত ছুঁড়ে দিতেন। তখন আমি বলতাম অভিষেকের মাকে যে হ্যাঁ রে লতা, আমি ওদের নাম ধরে ডাকি, অভিষেকের এত রাগ কেন আমার ওপর? বলো ওই যে তুই আসলে দিদি বেরিয়ে যায়, ওই জন্য অভিষেকের রাগ। অভিষেকের কিন্তু উনি পিসিও হন, মাসিও হন, মানে লতা হচ্ছে মমতাদির মামাতো বোন, মামাতো বোনের সঙ্গে পিস্তত ভাইয়ের বিয়ে হয়েছে, সেটা হতে পারে। আর লতা কিন্তু এখন অভিষেকের বাবাকে সেজদা বলেন। সে মুখে হয়তো বলেন না, কিন্তু আমাদের সঙ্গে কথা বলার সময় বলে দেখ না তোর সেজদা কী করছে। তখন আমি বললাম কী করছে, তারপরে বিভিন্ন সময় কথা বলে। লতা মমতাদির মাকে বড়সা বলে ডাকতেন, মানে বড় পিসি তো বড়সা বলে। হ্যাঁ গো বড়সা, এটা হবে না। তখন মাসিমা বলতেন তাহলে তুই এটা কর, নিজের ভাইয়ের মেয়ে তো, তাই তুই এটা কর। তারপরে বলতেন যে অভিষেক না বড্ড দুষ্টু হয়েছে জানো বড়সা, মানে এইরকম কথার কথা। অভিষেক কিন্তু শুধু ভাইপো না, ভাইপো প্লাস বোনপো দুটোই। অভিষেক এক সময় দিদিকে বলো একটা প্রোগ্রাম হতো আমাদের, তখন আমি তৃণমূল করি, দিদিকে বলো একটা প্রোগ্রাম হতো, রাত্রে থাকতে হতো। অভিষেক ক্যামাক স্ট্রিটে তখন বসতেন, ডেইলি বসতেন, গেলে পরে প্রচুর খাওয়াতেন, কেন মিথ্যে কথা বল। অভিষেক একদিন আমাকে ডেকে বললেন হ্যাঁ গো সোনালি পিসি, তুমি নাকি রাত্রে থাকতে পারছো না, তখন আমার বাচ্চাটা ছোট। তখন আমি বললাম না রে বাবা, আমার বাচ্চাটা তো ছোট, আমি রাত্রিবেলা থাকতে পারবো না, তাহলে তুমি বিশ্রাম নাও না, তাহলে তুমি রেস্ট নাও। তখন আমার দুজন সিকিউরিটি ছিল, একজন হিন্দু একজন মুসলমান। তখন আমি মুসলমান সিকিউরিটি যে মোক্তার ভাই, তার কাছে এসে খুব কাঁদলাম, দেখো মোক্তার, আমাকে না অভিষেক রেস্ট নিতে বলেছে। তখন মোক্তার বলছে দিদি আপনি মনে হয় ভুল শুনেছেন, আপনি তো 365 দিনই বিধানসভায় মানে নিজের কেন্দ্রে আসেন, আপনার ভুল শুনেছেন। আমি তখন বললাম না, আমার চোখটা খারাপ কিন্তু কানটা আমার খারাপ না, আমি কেন ভুল শুনবো। অভিষেক আমাকে স্ট্রেট বলল, আর তখন ইন প্রেজেন্স অফ শওকত মোল্লাকে তখন সাতগাছিয়ার অবজারভার করে দেওয়া হয়েছে। তখন আমি বললাম যে না রে বাবা, আমার বাচ্চাটা তো ছোট, আমি রাত্রে থাকতে পারবো, তাহলে তুমি রেস্ট নিও। আমি তো রেস্টেই চলে গেছি, এখন আমি একটা সাপোর্ট ছাড়া হাঁটতে পারি না। এবার মমতা ব্যানার্জি রেস্টে যান, হাত জোর করে বলবো এবার মমতাদি আপনি রেস্টে যান। আমি তো মমতা ব্যানার্জিকে কোনোদিন অসম্মান করিনি, দিদি ছাড়া বলতাম না। এখনও তিনি হেরে গেল আমি বলবো তিনি আমার অন্তরে দিদি আছেন, কিন্তু এবার আপনি রেস্টে যান। আমাদের সবাইকে রেস্টে পাঠিয়ে দিয়েছেন, এবার আপনি দয়া করে রেস্টে যান, আর পাগলামি করবেন না। বাংলার মানুষ অনেক পাগলামি দেখে দেখে বীতশ্রদ্ধ হয়ে গেছে, আর বাংলার মানুষ আপনাকে নিতে পারছেন। কোথাও কি মনে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পরই তৃণমূলের পতন শুরু? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলটাকে পুরো কর্পোরেট লেভেলে নিয়ে গেছিলেন। তখন ওই যে প্রশান্ত কিশোর, তাকে দিয়ে আইপ্যাক শুরু করিয়েছিলেন। প্রশান্ত কিশোরকে আমি পার্সোনালি 2-1বার মিট করেছি। প্রশান্ত কিশোর লোকটা ভালো কি খারাপ আমি বলতে পারবো না, একদম দেখেই তো আর একটা মুহূর্তে ডিসিশান নেওয়া যায় না। তাই প্রশান্ত কিশোর তো বোধহয় বিহারে হেরে গেছে। কিন্তু অভিষেক একবার আমাকে বলেছিলেন যে সোনালি পিসি এবার তুমি রেস্টে যাও।
আমি তো রেস্টেই আছি। এবার তোর দিদিই বল বা আমি অভিষেককে তো তুই তো করি, ও আমার সন্তানের মতো। তোর দিদিই বল বা তোর মাসিই বল বা তোর পিসিই বল, তাকে এবার রেস্টে যেতে হবে। বাংলার মানুষ ম্যান্ডেট দিয়ে দিয়েছে। নতুন সরকার গঠন হতে চলেছে এই সময় দাঁড়িয়ে, ভারতীয় জনতা পার্টির সরকার। এই পরিস্থিতিতে একটা সময় যখন বাম আমল, তার পরবর্তী সময় 2019-এ ব্যাপক মার্জিন দেখতে পেলাম, বিজেপির একটা উত্থান হলো। সেই সময় বহু জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা ঘরছাড়া হয়ে গিয়েছিলেন, বিভিন্ন কারণে ঘরছাড়া হয়েছিলেন। সেই সময় দেখতে পাওয়া গেছিল দলের যারা পুরনো নেতৃত্বরা ছিল, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, এছাড়াও বহু পুরানো নেতৃত্বরা, তারা মাঠে ময়দানে নেমে তাদেরকে ঘরে ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু 26-এর নির্বাচনে কোনো একজন নেতৃত্বকে মাঠে নামতে দেখতে পাওয়া গেল না। কর্মীদের পাশে তারা নেই। দেখুন, এখন তো আমি তৃণমূল করি না, এখন আমি আউট অ্যান্ড আউট বিজেপি করি এবং জোরের সঙ্গে বলি জয় শ্রীরাম। আমার বাড়িতে যারা আছেন, আমার যিনি আমাকে মানে সুইপার, মানে তাকে আমি ছোট করছি না, তিনি আছেন বলে তবেই তো আমরা আছি। সেই তুলসী, ছেলেটির নাম তুলসী, তিনি বলেন দিদি জয় শ্রীরাম। আমার জয় শ্রীরাম দিয়ে শুরু হয়। আর আমার স্বামী এখন এক্স কাউন্সিলর এই ওয়ার্ডের। আমি তো, আমাকে টিকিট না দেওয়াতে আমি হাউ হাউ করে কেঁদেছি। আর আমার ওপর বদলা নিতে মমতাদি এই সিটটাকে প্রত্যেকবার মহিলা করেছে। আমি প্রত্যেকবারই তার কাছে গেছি, দিদি লালু, ওর ডাকনাম লালু, ভালো নাম পার্থ বোস, লালুর সিটটা আবার মহিলা হয়ে গেছে, বলে রোটেশনে মহিলা হয়ে গেছে। কিন্তু রোটেশনটা তো মমতাদির হাতেই থাকে বা মেয়রের হাতেই থাকে। তিনি চেষ্টা করলে তো আমাদের এই সিটটাকে জেনারেল করে দিতে পারতেন। একবার তো আমি যখন ক্ষমতায় ছিলাম না, তখন আমি এই সিটটাকে একবার জেনারেল করেছিলাম। তখন আমাদের ডিএম ছিলেন খলিল আহমেদ বললেন কোন সিট, উনি একটু নন বেঙ্গলি তো, মানে মুসলিম, উনি বললেন 41। আমি বললাম না 40। তখন বললো 40 সিট সে কোন লড় রা হ্যায়। আমি আমার আদমি, ওরা তো উর্দুভাষী। তখন উনি বুঝতে পারছেন না। আমি বললাম, প্লেন বললাম আমার হাজব্যান্ড লড়ছেন, আপনি সিটটাকে জেনারেল রাখুন। জেনারেল রাখা হল। খলিল আহমেদ এখনও কোনো পোস্টে আছেন কি না আমি জানি না। তারপরে ও তো তারপরেও জিতলো, 2 টার্মের কাউন্সিলরও। আর আমি তো 4 টার্মের এমএলএ আর একবার ডেপুটি স্পিকার ছিলাম। এই সময় দাঁড়িয়ে যখন নতুন সরকার গঠন হচ্ছে, এই পরিস্থিতিতে বাংলার মানুষের মন জয় করে এই সরকার ধরে রাখতে কতটা পারবে বিজেপি, কি মনে হচ্ছে? শুনুন, বিজেপি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছে মানুষের কাছে। আমি আশা করব, আমি কাঁথিতেও গেছিলাম শুভেন্দুর হয়ে প্রচারে, কিন্তু আমি আবার ভবানীপুরেও গেছিলাম। ভবানীপুরে গিয়ে আমি একটা স্লোগান শিখলাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় নন্দীগ্রাম। তখন আমি শুভেন্দুর সঙ্গে দেখা হচ্ছে সদর স্ট্রিটে। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু তুমি কিন্তু জিতবেই। তখন শুভেন্দু বলল, জেতাবেন তো আপনি, বলে নিজের গলার উত্তরীয়টা আমাকে পরিয়ে দিল। আমি আপ্লুত হলাম। শুভেন্দু তো একজন বড় নেতা। তো এখন বলুন দিদি জয় ভবানীপুর, তো ভবানীপুরেও তো জিতে দেখালো। হ্যাটস আপ টু শুভেন্দু। বাংলার মানুষ এখন ভারতীয় জনতা পার্টিকে যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে এই ভোট বাক্সে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারাও হয়তো মানে এক্সপেক্ট করতে ভাবতে পারেনি যে এত আসন পেয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে সুখে শান্তিতে রাখা, দুর্নীতিমুক্ত বাংলা গড়া, সেই পথে কতটা এগোচ্ছে? দেখুন, বিজেপি তো অনেক কথা বলে ক্ষমতা এসছে। আমি আশা করব বিজেপি একজন যোগ্য নেতৃত্বের হাতেই পশ্চিমবঙ্গর দায়িত্ব দেবে। আজকে ইমিডিয়েটলি অমিত শাহজি এসে পড়েছেন। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন পুজো দিতে। আর যেদিন জয় হলো সেদিন তো দেখেছি নরেন্দ্র মোদীজি, মানে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী, তিনি ধুতি পাঞ্জাবি পরে গলায় একটা ওই যেমন নতুন বররা, তা আমাকে মার্জনা করবেন, নতুন বর তিনি, তাকে আমি নতুন বর বলে ছোট করতে চাই না। তিনি ভারতবর্ষের মেন দায়িত্ব সামলান। তিনি একটা কাঁধে একটা জোট টাইপের কিছু পরে তিনি দিল্লির যে মেন বিজেপি পার্টি অফিস সেখানে গেছেন। তো যোগ্য নেতৃত্বের হাতেই বাংলাকে তুলে দেবেন এবং তিনি খুব দৃঢ়তার সঙ্গে দুর্নীতি না করে তিনি বাংলাকে যোগ্য নেতৃত্ব দেবেন। এই সময় দেখতে পাওয়া গেল শুভেন্দু অধিকারী জেতার পরদিনই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক গুলি করা হলো, তাকে বহুবার গুলি করা হলো, মৃত্যু নিশ্চিত করা হলো, এমনভাবেই গুলি করা হলো। এই যে হিংসার ঘটনা, ভোট পরবর্তী সময়ের সন্ত্রাস, এই নিয়ে কী বার্তা থাকবে আপনার? দেখুন, বাম আমলেরও সময়টা দেখেছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই।
চন্দ্রনাথ রথ যাকে মেরে ফেলা হলো, চন্দ্র তো ছিলেন বিধানসভার একজন মানে কর্মী, আর আমি বিধানসভার যেহেতু ডেপুটি স্পিকার, আমি বিধানসভায় গেলেই সমস্ত যারা দরজায় দাঁড়াতেন তারা থেকে মার্শাল পর্যন্ত সব আমাকে সম্মান জানিয়ে উঠে দাঁড়াতেন। চন্দ্রকে দেখার সৌভাগ্য আমার 1-2বার হয়েছে। চন্দ্র খুব ভালো ছিল। দেখুন, মরে গেলে ভালো কথা বলতে হয়, আমি এই বিশ্বাস করি না। আমি ভালো মন্দ নিয়েই চলি, আমি তো সাধারণ মানুষ। কিন্তু চন্দ্র কিন্তু ছিল আপাদমস্তক একজন ভালো ছিল। টার্গেট ছিল কিন্তু শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দুকে মারতে পারলো না, কারণ শুভেন্দুর সঙ্গে তো বিরাট কমান্ডো থাকে, আর কমান্ডোরা তাহলে ওদেরকেই গুলি করে দিত। চন্দ্র তো নিরস্ত্র ছিল। কী অপরাধ করেছিল চন্দ্র? চন্দ্রের মায়ের মতো আমিও তো একজন মা। চন্দ্র আমার থেকে বয়সে ছোট, তাহলে আমি চন্দ্রেরও মা হলাম। আমাকে আমার যে মহিলা একজন অ্যাটেন্ডেন্ট থাকেন, তিনি কালকে সকালবেলায় দেখালেন যে দেখো বৌদি, আমাকে ও বৌদি বলে, দেখো বৌদি, শুভেন্দুর সঙ্গে কাউকে বোধহয় গুলি করা হয়েছে। তখন আমি সকালবেলা উঠেই এই আমার হাজব্যান্ডের ঘরে চলে আসি। তখন ও বললো আমাকে চন্দ্রকে মেরে ফেলেছে। আমি চন্দ্রকে মেরে ফেলেছি? আমি চন্দ্রের পুরো টাইটেলটা মানে নামটা জানতাম, কিন্তু টাইটেলটা জানতাম না। চন্দ্র বলেই ডাকতেন? হ্যাঁ, চন্দ্র বলেই ডাকতাম। আমরা যা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করার কথা চন্দ্রকেই বলতাম। তখন চন্দ্র খুব ধীর স্থির শান্ত প্রকৃতির ছেলে। তারপরে চন্দ্র ছিলেন কিন্তু এক্স আর্মি ম্যান। তখন চন্দ্রর মাকে দেখলাম, চন্দ্রর মা বলছেন আমি তাদের ফাঁসি চাই না, আমি চাই তাদের যাবজ্জীবন হোক। কিন্তু অভিষেক এটা কী করলো? শুভেন্দুর একটা চন্দ্রর থেকে মেটালে তোর দিদিকে আবার জিততে পারবে? পাগলের ভাইপো তো পাগলই হয়, জিনেটিকভাবে ওর মধ্যে পাগলামি ছড়িয়ে পড়েছে। অভিষেক দেখুন, এটা তো মানে ওরা বলছে সিবিআই করতে হবে, আর এদিকে অলরেডি শুভেন্দু ডিজিপির সঙ্গে মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে কথা বলেছেন। তার মধ্যে সিট কিছু গঠন করা হয়েছে। আমি তো অত আইনের ব্যাপার জানি না। আমি কি বলবো, আমি নিজেকে মূর্খ বলি না, কারণ আমি জুলজি অনার্স নিয়ে সায়েন্স গ্র্যাজুয়েট হয়েছি চারুচন্দ্র কলেজ থেকে। কিন্তু চন্দ্রকে মেরে কী বদলা নিল তৃণমূলই তো মেরেছে, এটা তো ডেফিনিট। তৃণমূল না মারলে চন্দ্রের তো কোনো শত্রু ছিল না, চন্দ্রর কোনো শত্রু থাকতেই পারে না। দিব্যেন্দু অধিকারী মানে শুভেন্দুর যে ভাই, সে বলেছে আমরা তো চন্দ্রর মায়ের কাছে চন্দ্রকে ফেরত দিতে পারবো না, তবে তার পরিবার যাতে প্রাণ খুলে বাতাস নেয়, প্রাণ খুলে বাঁচে, সেই ব্যবস্থা করবে। আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি বিজেপি আজকে ক্ষমতায় এসছে বাংলায়, কিন্তু এর আগে তৃণমূলের সময়কাল দেখেছেন। সেই সময় তৃণমূলের একটা সন্ত্রাস আপনি দেখেছেন। যখন বিজেপি ক্ষমতায় আসতে পারলো না 2016, 2021, তার পরবর্তী ভোট পরবর্তী সন্ত্রাস দেখেছেন। তার আগে বাম আমলেরও সন্ত্রাস দেখেছেন। কার সন্ত্রাস মনে দাগ কাটার মতো দেখলেন? বামফ্রন্টও যথেষ্ট সন্ত্রাস করেছে। তখন আমি এমএলএ হইনি, তখন কালীঘাটের এমএলএ ছিলেন বিভা মৈত্র। তিনি যেখানটায় বসতেন সেখানটায় নাকি আলতা টালতা ঢেলে দিত। যাই হোক, সেটা বাম আমলের ব্যাপার। আবার দেখেছি নদিয়ার ফেলানি বসাক, তাকে রেপ করে তিনি প্রেগনেন্ট হয়ে গেছে। মমতাদিকে লালু আলম, যার বাদশাহ আলম যার দাদা, যিনি বিভিন্ন সময়ে কলেজকে প্রোটেকশন দিতেন। বাদশাহ আলম আসছে বললে আমাদের ভয় বুক কাঁপতো। আমরা তখন তৃণমূল হয়নি, আমরা ছাত্র পরিষদ করতাম। বাদশাহ আলম আসছে। 16ই আগস্ট ছিল 90 সালের একটা মারাত্মক দিন। সেদিন 16ই আগস্ট দিদি যুব কংগ্রেসের সভাপতি হননি। তখন দিদি যুব কংগ্রেস সভাপতি হবেন এরকম ভাব। 16ই আগস্ট কংগ্রেস বন্ধ রাখলো, মানে ধর্মঘট। তখন আমি দিদিকে বললাম, আমরা হরিদেবপুরের বাসিন্দা, প্রকৃত হরিদেবপুর না, আমরা করুণাময়ী কালীবাড়ি থেকে একটু দূরে। আমরা দিদিকে বললাম, দিদি তখন যাদবপুরের এমপি, আমরা বললাম দিদি আমরা কি যাব তোমার মিছিলে? তখন দিদি বললেন না, তোদের আসতে হবে। আমরা ঘরে ছিলাম, বন্ধের দিন, ন্যাচারালি সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে। হঠাৎ আমাদের পাড়ার একজন জামাইবাবু আসলেন। আমার মাকে সবাই বলতেন পাড়ায় মাইমা সোনালি আছে। আমার ভাইয়ের নাম ছিল শেখর। মা বললেন সোনালি আছে, কী খবর জামাই? পাড়ার জামাই তো। বললেন সোনালি এখনও বাড়িতে? তখন মা বললো হ্যাঁ, এখন তো কিছু হয়নি। বললো জানেন না, মমতাদির তো মাথা ফাটিয়ে দিয়েছে। তখন আমার মা, আমি বোধহয় ঘুমিয়েছিলাম, আমার মা বললো শোন মমতাদির মাথা ফাটিয়ে দিয়েছে। তখন আমি বললাম ছাড়ো তো মা, আমার যাওয়ার ইচ্ছা নেই। বললেন শোন, ডলুদির বর, মানে আমরা ডলুদি সতুদি এরকম বলতাম, ডলুদির বর এসছে। ডলুদির বর একটু রোগা পাতলা, আর আমি তো চিরকালই ভারী।
তখন বললেন, আমাকে বললেন, শালিকা আমার সাইকেলে বসো। মা বললেন, তোমার সাইকেলটা তো এবার টায়ারটা পাংচার হয়ে যাবে জামাই। বললো, মাইমা আমার কিন্তু সাইকেল চালানোর দম আছে। আমি ওনার সাইকেলে পিজি হাসপাতাল গেলাম। চারিদিক শুনশান। আমি গিয়ে দেখি দিদি শুয়ে আছেন একটা টেবিলে, মানে একটা খাটে। তখন দিদি আমাকে বলছেন, কে রে? আমি যে দিদি আমি ডাকছি, দিদি। তখন দিদি বলছেন, কে রে? হ্যালো, আমি সোনালি। তখন বললেন, সোনালি আমাকে না পিজি হাসপাতাল কন্ট্রোল বাই ফুল সিপিএম, বিধান সান্যাল তখন পিজি হাসপাতালের মানে সুপার, বললেন, সোনালি আমাকে না একটুও জল দেয়নি আর আমাকে বেড প্যানও দেয়নি, আমাকে বেড প্যানও দেয়নি। তখন আমি বললাম, দিদি তোমাকে জলও দেয়নি আর বেড প্যানও দেয়নি? দাঁড়াও তো, আমি কালীঘাটে খবর দিচ্ছি, মানে কালীঘাট দিদির বাড়ি। তখন দিদি বললো, তুই আমাকে আর কিচ্ছু করতে হবে না, তুই আমাকে একটা বেড প্যান দে বাবা। আমি একজন আয়া বলে ওদের, এখন পিজিতে আয়া কথাটা উঠে গেছে, পিজিতে এখন বলে অনুব্রতী দিদির মতো। আমি দিদিকে বেড প্যান দিলাম, এক ফোঁটা জল খালাম। তখন সব রেড়ে করে তেলে এসছে, তুই আপনি ওনাকে জল দিচ্ছেন কেন? ওনার মাথায় স্টিচ পড়েছে। আমি চুপ করুন, আমি ওনার সহকর্মী, আমি জল দেবো না তো? আপনারা জল দেননি, আমি এসছি আর উনি বলছেন আমাকে এক ফোঁটাও জল দেয়নি। তখন উনি জল খেয়ে বলছেন যে, আমাকে জল দিলি তো আমার গায়ে মাথায়, ওনার হাতটাও তখন ভাঙা। তখন আমি বললাম, দিদি তোমার হাতটা ভাঙলো কী করে? বলে, সে অনেক কথা পরে শুনবি। এর মধ্যেই প্রিয়রঞ্জন দাসমুন্সি ঢুকলেন, বললেন যে, সোনালি মমতা বেঁচে আছে তো? তখন আমি বললাম, হ্যাঁ প্রিয়দা, আমি তো এক্ষুনি দিদিকে জল খাইয়ে এসেছি। বলে, লোকসভা অ্যাডজন হয়ে গেছে, মমতা ব্যানার্জি মরে গেছে বলে, তুই আবার যা। তখন তো আবার হাত পা থর করে কাঁপছে। তাহলে কাকে আমি জল খাইয়ে আসলাম, ভূতকে? তখন আমি এসে রাখছি, ও দিদি। তখন আস্তে আস্তে চোখ মেলে বলছে, কে রে সোনালি? আমি বললাম, হ্যাঁ দিদি। তখন আমাকে জড়িয়ে ধরে দিদির যে কী কান্না, সেটা আমি আজও ভুলতে পারি। দিদি বেঁচে থাকুন, অনেক বছর বেঁচে থাকুন, কিন্তু বাংলার রাজত্ব তিনি আর পাবেন না। কারণ মানুষের ম্যান্ডেটে তিনি বাংলা থেকে তিনি রাজত্ব থেকে চলে গেছেন। তিনি এখন ইস্তফা দিতে চাচ্ছেন না। আমার সহকর্মী সুমন আমাকে বলে, জানো তো দিদি, রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন, আর কালকেই তো নতুন যে মুখ্যমন্ত্রী হবেন তিনি শপথ নেবেন। আমার ইচ্ছা আছে আমার যাওয়ার, কিন্তু প্রধানমন্ত্রী আসবেন তো, আর অনেক ভিভিআইপি থাকবেন। আলটিমেটলি আজকে অমিত শাহ চলে এসছেন, তিনি দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছেন। দেখি ঢুকতে পারি কিনা, আমি কার্ডের প্রতীক্ষায় থাকব। বাংলার রাজনীতি এক অন্য স্রোতে বইছে। এই সময় দাঁড়িয়ে নতুন সরকার তাদের কাজ করার সময়, বাংলার মানুষকে এক দুর্নীতিমুক্ত বাংলা দেওয়ার সময়। এই সময় দাঁড়িয়ে আরও কতটা উন্নত হবে বাংলা, সেই দিকেই আমাদের আগামীর নজর। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।